নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভয়াবহ বাস দুর্ঘটনা রাজারহাটে, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সোজা খালে পড়ল বেসরকারি বাস। ঘটনায় জখম একাধিক বাস যাত্রী। এবার স্কুলে গাইতে হবে বাংলার মাটি বাংলার জল, নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের। জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রার্থনার সময় রাজ্য সঙ্গীতও বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষক নিয়োগের নম্বর বিভাজনে বিধি বদল, বাড়ছে টেটের গুরুত্ব। মোট 50 নম্বর থাকছে ইন্টারভিউতে। বৃহস্পতিবার হল খসড়া প্রকাশ। শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আরতি মুখোপাধ্যায় শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ যেতে পারেন মুখ্যমন্ত্রী। বন্যা বিপর্যয় কেটে গিয়েছে, জলও নেমে গিয়েছে। এখন কেমন আছেন উত্তরবঙ্গের মানুষেরা তা খতিয়ে দেখতেই উত্তরবঙ্গ যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। মাঝে ব্যবধান প্রায় 1 মাস। চলতি মাসেই ফের একবার উত্তরবঙ্গে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা বিপর্যয় কেটে গিয়েছে, জল নেমে গিয়েছে। এখন কেমন আছেন উত্তরবঙ্গের মানুষরা তা খতিয়ে দেখতেই সেখানে যাবেন তিনি। এই পর্বে শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকেও বসবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে জেলা শাসকদের কাছে সেই মর্মে নির্দেশ পাঠিয়ে দিয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর, আসন্ন সপ্তাহে সোমবার বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। শিলিগুড়িতে পৌঁছেই জেলা শাসক ও অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। উত্তরকন্যা, যা শিলিগুড়ির অন্যতম প্রশাসনিক ভবন, সেখানে আয়োজিত হতে চলেছে এই বৈঠক। ইতিমধ্যেই নবান্নের তরফে উত্তরবঙ্গের 5 জেলার জেলাশাসককে সেই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশিকা পাঠানো হয়েছে। সম্প্রতি ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল দার্জিলিং ও মিরিকে, প্রাণ গিয়েছিল বহু মানুষের। আজও নিখোঁজ অনেকেই। এই গোটা বিপর্যয় পর্বে মোট 2 বার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বারের সফরে বেশ কয়েকদিন সেখানে থেকেওছেন তিনি। ঘুরে দেখেছেন বন্যা বিপর্যস্ত এলাকাগুলি। সেখান থেকে মৃতদের পরিবারের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এবারের সফরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দিতে চলেছেন তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন দুর্যোগে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। কেমন আছে এখন উত্তরবঙ্গ? জল নেমেছে, বৃষ্টিও থেমেছে, কিন্তু উত্তরবঙ্গ কি ফিরেছে নিজের ছন্দে? একাংশ বলছেন এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রাজ্য সরকারের দেওয়া ত্রিপল মাথায় দিয়ে কমিউনিটি কিচেনে খাবার খেয়ে দিন কাটছে একটা বড় অংশের মানুষের। বন্যায় ঘর ভেসেছে তাদের, নেই নথিপত্র, নেই মাথার উপর ছাদ। দিন কাটছে কোনো ক্রমে। হাই নিউজ নেটওয়ার্ক। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ফের ডায়মন্ড হারবারে সেবাশ্রয়। জন্মদিনে বড় ঘোষণা অভিষেকের। প্রথম দফার ব্যাপক সাফল্যের পর ফিরছে সেবাশ্রয়। প্রথম দফার সেবাশ্রয় ব্যাপক সাফল্যের পর ফের ডায়মন্ড হারবার লোকসভায় চালু হচ্ছে সেবাশ্রয়। নিজের জন্মদিনে বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 ডিসেম্বর থেকে 22 জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য শিবির চলবে। শুক্রবার নিজের জন্মদিনে সেবাশ্রয় 2 কর্মসূচির ঘোষণা করেছেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, মানব সেবার কর্তব্যকে শিরোধার্য করে স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করতে আমি সেবাশ্রয়ের উদ্যোগ গ্রহণ করেছিলাম। ডায়মন্ড হারবার লোকসভার সকল নাগরিক সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে আমি অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়েছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসার নির্ভরযোগ্য সেবাস্থল হয়ে উঠেছিল সেবাশ্রয়। কথা দিয়েছিলাম আবারও এই সেবাশ্রয় ফিরবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার্থে আবারও শুরু হচ্ছে সেবাশ্রয় 2। অভিষেক জানিয়েছেন, 1 ডিসেম্বর 2025 থেকে সেবাশ্রয় 2 এর স্বাস্থ্য শিবিরগুলি চলবে 22 জানুয়ারি 2026 পর্যন্ত।
24শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি 2026 পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে চলবে মেগা ক্যাম্প। স্বাস্থ্য শিবিরগুলি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চালু থাকবে। সাধারণ মানুষের সেবা এবং অন্তর্দুস্থ মানুষের আশ্রয়, এই আদর্শকে পাথেয় করেই দ্বিতীয়বারের সেবাশ্রয় ফিরছে। 25শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি 2026 পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে মডেল স্বাস্থ্য শিবিরে মেগা ক্যাম্প চলবে। চলতি বছর জানুয়ারি মাসেই ডায়মন্ড হারবারে প্রথম দফার সেবাশ্রয় শিবির শুরু করেন অভিষেক। সেই কর্মসূচি সফল হয়। হাজার হাজার মানুষ বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পান, যা গোটা দেশের মধ্যে মডেল হিসেবে প্রশংসিত হয়েছে। 26-এর ভোটের মুখে ফের সেবাশ্রয় নিয়ে ফিরছেন অভিষেক। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, জনসেবায় ব্রতী হয়েই তার এই উদ্যোগ, এর নেপথ্যে রাজনীতি নেই। হাই নিউজ নেটওয়ার্ক। এবার স্কুলে গাইতে হবে বাংলার মাটি বাংলার জল। নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের। জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রার্থনার সময় রাজ্য সঙ্গীতও বাধ্যতামূলক। বাংলা ভাষা সংস্কৃতিতে আরও জোর দিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে প্রার্থনার সময় রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গাওয়া বাধ্যতামূলক করা হল। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। মন্ত্রী ব্রাত্য বসু নিজের সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয়ের পাশাপাশি প্রার্থনা সঙ্গীত হিসেবে গাইতে হবে বাংলার মাটি বাংলার জল। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতানুসারে এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকার ও সরকার পোষিত বিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের 1905 সালে রচিত বিখ্যাত বাংলার মাটি বাংলার জল গানটি বিদ্যালয়ের প্রারম্ভে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার জন্য অনুমোদিত হল। কবি কর্তৃক রচিত ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয়ের প্রতি বিদ্যালয় নিয়মিত গাওয়ার পাশাপাশি এই রাজ্য সঙ্গীত গীত হলে তা সমগ্র রাজ্যের সামাজিক ও সাম্প্রদায়িক ঐক্যের বিশেষ অনুঘটক হিসেবে সর্বদা সজাগ ও সক্রিয় থাকবে বলেই আমরা দৃঢ় বিশ্বাসী। বিভিন্ন রাজ্যের নিজেদের সঙ্গীত রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বছর 2 আগে পর্যন্ত তেমন কোনো সঙ্গীত ছিল না। 2023 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীতের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে তা নিয়ে বিস্তর আলোচনার পর বিধানসভায় ভোটাভুটিতে বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। যে কোনো সরকারি অনুষ্ঠানের উদ্বোধনে এই রাজ্য সঙ্গীত গাওয়া হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জাতীয় সঙ্গীতের মতো রাজ্য সঙ্গীত গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে। এবার রাজ্যের স্কুলগুলিতে তা প্রার্থনার সময় গাইতে হবে বলে নির্দেশিকা জারি হল। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতে মাত্র 11,272 জন বিদেশি নাগরিকের আধার রয়েছে। এসআইআরের নাম করে নির্বাচন কমিশন ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে বলেও অভিযোগ তৃণমূলের। ভারতে মাত্র 11,272 জন বিদেশি নাগরিকের আধার রয়েছে। এই তথ্য তুলে ধরে সাহাকে বিতল তৃণমূল কংগ্রেস। এসআইআরের নাম করে নির্বাচন কমিশনের ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূলের। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাঙ্কেত গোখলে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি ইউআইডিএআইকে লিখেছিলাম যে ভারতে কতজন বিদেশি নাগরিককে আধার কার্ড দেওয়া হয়েছে। উত্তর পাই 11,272 জন বিদেশিকে। নিজের পোস্টের সঙ্গে তৃণমূল সাংসদ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সিইও ভুবনেশ কুমারের চিঠির উত্তর একটি কপি শেয়ার করেছেন। সেই তথ্য উদ্ধৃত করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশনের সমালোচনায় মুখর হয়েছে সাকেত। তিনি লিখেছেন, যদি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার আধার কার্ডধারী বিদেশের সংখ্যা জেনেই থাকে, তাহলে কেন অমিত শাহ মিথ্যে দাবি করছেন যে আধার কার্ড থাকা লক্ষ লক্ষ বিদেশি অভিবাসী রয়েছে? একটি জাল আধার শনাক্ত করতে 11 সেকেন্ড সময় লাগে, কারণ এটি বায়োমেট্রিকের সঙ্গে সংযুক্ত।
একটি আধারের কিউআর কোড স্ক্যানার করলেই দেখা যাবে যে এটি জাল কিনা। তাহলে অমিত শাহ কেন দাবি করেন যে জাল আধার ব্যবহার করা হচ্ছে? এটা স্পষ্ট যে নির্বাচন কমিশন এসআইআর এর অজুহাতে একটি ব্যাকডোর এনআরসি করার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। কমিশনের সমালোচনা করে একাধিক প্রশ্নও তুলেছেন তৃণমূল সাংসদ। তিনি লিখেছেন, যদি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জেনে থাকে যে মাত্র 11,272 জন বিদেশির আধার কার্ড আছে, তাহলে এটা স্পষ্ট যে বাকিরা ভারতীয় নাগরিক। তাহলে ইসিআই কেন দাবি করছে যে আধার নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না? সুপ্রিম কোর্টের নির্দেশের পরই ইসিআই এসআইআর এর অনুশীলনের জন্য আধার গ্রহণ শুরু করে। যখন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া স্পষ্টভাবে বলছে যে মাত্র 11,272 জন বিদেশির আধার কার্ড আছে, তাহলে ইসিআই কেন আগে আধারকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল? প্রশ্ন উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রাথমিক শিক্ষক নিয়োগের নম্বর বিভাজনে বিধি বদল, বাড়ছে টেটের গুরুত্ব। মোট 50 নম্বর থাকছে ইন্টারভিউতে। এই নিয়ে বৃহস্পতিবার খসড়া প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে পরীক্ষার নম্বর বিভাজনে বিধি পরিবর্তন করা হলো। এই নিয়ে বৃহস্পতিবার খসড়া প্রকাশ করা হয়েছে। নম্বর বিভাজনের ক্ষেত্রে খসড়ায় বলা হয়েছে, মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের জন্য 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 5 নম্বর, ট্রেনিং এর জন্য 5 নম্বর, টেটে 25 নম্বর, ইন্টারভিউয়ে 5 নম্বর এবং ক্লাস নেওয়ার পদ্ধতি হাতে কলমে দেখানোর জন্য 5 নম্বর। মোট 50 নম্বর থাকছে ইন্টারভিউতে। আগে টেটের ক্ষেত্রে 5 নম্বর ছিল, আগে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও 10 নম্বর ও ট্রেনিং এর জন্য 15 নম্বর ছিল। সম্প্রতি 2024 সালে প্রাথমিকের টেটের ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীঘ্রই টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য অনলাইনে আবেদন পোর্টাল খুলে দেবে পর্ষদ। তার আগে ইন্টারভিউয়ের নয়া নম্বর বিভাজনের খসড়া প্রকাশ করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। উল্লেখ্য, টেট পাস করার পর পরীক্ষার্থীরা প্রাথমিক স্কুলের নিয়োগ নিয়ে আবেদন করতে পারেন, তবে তাদের আর কোনো লিখিত পরীক্ষা দিতে হয় না। শিক্ষাগত যোগ্যতা ও টেটের ফলাফলের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হয়। সেই মেধা তালিকার ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হয় তাদের। তারপর ইন্টারভিউয়ে পাওয়া নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও টেটের ফলাফলের ভিত্তিতে নিয়োগপত্র চান চাকরি প্রার্থীরা। তো শুক্রবার প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের আয়োজিত শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল। শুক্রবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলও প্রকাশিত হবে। সন্ধ্যার পর পরীক্ষার উত্তরপত্র আপলোড করবে এসএসসি। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকার ভিত্তিতে ইন্টারভিউয়ে ডাকা হবে চাকরি প্রার্থীদের। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে এসএসসি। হাই নিউজ নেটওয়ার্ক। পথকুকুর নিয়ে ফের বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলিতে একেবারে পথকুকুর মুক্ত করতে হবে। স্কুল, রেল স্টেশন, হাসপাতাল চত্বর থেকে পথকুকুরদের সরাতেই হবে। পথকুকুর নিয়ে ফের বড়সড় নির্দেশ সুপ্রিম কোর্টের। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলি একেবারেই পথকুকুর মুক্ত করতে হবে। ডগ শেল্টারে পাঠিয়ে দিতে হবে পথকুকুরগুলিকে। আগামী 8 সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ শীর্ষ আদালতের। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে এলাকা থেকে পথকুকুরদের শেল্টারে পাঠানো হবে ওই এলাকায় আর ফেরানো যাবে না। শুক্রবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চের নির্দেশ, নির্বীজকরণের জন্য পথকুকুরদের যে সমস্ত এলাকাগুলি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আর তাদের ফেরানো চলবে না। আদালতের নির্দেশে নির্বীজকরণের পর পথকুকুরদের ঠাঁই হবে সরকারি আশ্রয় কেন্দ্রেই। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোন কোন জায়গায় পথকুকুর থাকবে না তা চিহ্নিত করবে স্থানীয় প্রশাসন। স্কুল, কলেজ, হাসপাতাল, খেলার মাঠ কিংবা কোনো সরকারি ভবনে যাতে পথকুকুর ঢুকতে না পারে তার জন্য বেড়া দেওয়ার বিষয়টিও সুনিশ্চিত করবেন জেলা শাসকেরা।
শীর্ষ আদালতের তরফে এও জানানো হয়েছে ওই সমস্ত জায়গায় পথকুকুর ঢুকছে কিনা তার উপর নজরদারি চালাতে হবে। পথকুকুরের কামড়ে শিশুদের মৃত্যুর ঘটনায় শর্তপ্রণোদিতভাবে এই মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট। দিন চারেক আগেই শীর্ষ আদালত জানিয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পথকুকুরের দৌরাত্ম্য থামাতে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে, কারণ ওই প্রতিষ্ঠানের কর্মী ও অন্যান্যরা খাবার দিয়ে এলাকার মধ্যেই পথকুকুরদের রেখে দেন, সেটা বন্ধ হওয়া দরকার। কেবল পথকুকুর নয়, জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে যাবতীয় গবাদি পশুকেও সরাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জাতীয় সড়ক থেকে গবাদি পশুদের সরানোর জন্য বিশেষ নজরদারির টিম গঠন করা হবে। পথ থেকে পশুদের সরিয়ে শেল্টার হোমে পাঠানোর কাজ করবে এই টিম। যত্রতত্র পশু ঘুরে বেড়ানোর ঘটনা রিপোর্ট করতে জাতীয় সড়কের হেল্পলাইন নম্বরের ব্যবস্থাও করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বিপজ্জনক মাত্রায় ঠেকল। সুইস মনিটর আইকিউ এয়ারের তথ্য বলছে বায়ু দূষণের সূচক 727-এ গিয়ে ঠেকেছে। শুক্রবার সকালে দিল্লির বায়ু দূষণের মাত্রা বিপজ্জনক মাত্রায় ঠেকল। সুইস মনিটর আইকিউ এয়ারের তথ্য বলছে বায়ু দূষণের সূচক 727-এ গিয়ে ঠেকেছে। দেশের রাজধানীর বায়ু দূষণ দিওয়ালি থেকেই খারাপ স্তরে ঘোরাফেরা করছে। একে বাজির দূষণ, তার উপর ফসলের গোড়া পোড়ানোর ফলে দিল্লি ও সন্নিহিত এলাকায় আকাশ বাতাস ধুলো ও ধোঁয়ায় ভরে গিয়েছে। ভোর থেকেই আকাশ দেখলে মনে হবে মেঘাচ্ছন্ন। দিল্লির সরকারি সূত্র অবশ্য জানাচ্ছে পরিবেশে সামান্য উন্নতি দেখা গিয়েছে, কারণ আগের তুলনায় জোরে বাতাস বইছে। বৃহস্পতিবার বিকেলে দিল্লির বায়ু দূষণের সূচক ছিল 311, যা খুব খারাপ স্তরে পড়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ডেটা অনুযায়ী দিল্লি বর্তমানে রেড জোনে এসে গিয়েছে। একাংশের মতে সরকারি যে ডেটা পাওয়া যাচ্ছে তা বিভ্রান্তিকর, কারণ বিদেশি সংস্থাগুলির মনিটরের সঙ্গে তা মিলছে না। ফলে দিল্লির প্রকৃত দূষণের চিত্রটি প্রকৃতির মতোই ধোঁয়াশায় থেকে যাচ্ছে, যে কারণে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেব অনুযায়ী শুক্রবার সকাল 8টায় দূষণের সূচক ছিল 307। বিশেষজ্ঞদের অনুমান, হঠাৎ করে একদিনে দিল্লির দূষণের মাত্রা ভয়াবহ আকার নেওয়ার কারণ গুরু পরব, অর্থাৎ গুরু নায়ক জয়ন্তী। ওই দিন ব্যাপক হারে বাজি ফেটেছে। শুধু দিল্লিতেই নয়, সন্নিহিত এনসিআর এলাকা এবং পাঞ্জাব, হরিয়ানাতেও প্রচুর বাজি ফাটায় তা বাতাসে ভেসে ধূলিকণা ও ধাতুকণার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রের একটি তথ্য বলছে হরিয়ানা ও পাঞ্জাবে ফসলের গোড়া পোড়ানোর কারণে রাজধানীর বাতাসে PM 2.5-এর পরিমাণ গতকালই 9.48% বাড়িয়ে দিয়েছে, যা এই বছরের শীতে সর্বোচ্চ। শুক্রবার এর পরিমাণ বৃদ্ধি পেয়ে 38%-এ পৌঁছতে পারে, কারণ উত্তর পশ্চিমী বায়ু প্রবাহ দিল্লির আকাশে আরও ধোঁয়া বয়ে নিয়ে আসতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। যোগীর মহাকুম্ভই অনুপ্রেরণা। প্রথমবার কুম্ভ মেলার আয়োজন করছে বাম শাসিত কেরল। কুম্ভ মেলার আয়োজনের দায়িত্বে প্রাক্তন SFI নেতা তথা জুনা আখড়ার প্রধান। এবার বাম শাসিত কেরলে কুম্ভ মেলা। দক্ষিণ ভারতে অনেক বড় মন্দির, অনেক বড় ধর্মীয় সমাবেশ হলেও কুম্ভ মেলার মতো বড় মেলা সেভাবে দেখা যায় না। কুম্ভ মেলার ধারণা মূলত উত্তর ভারতের। এর আগেও কেরলে কোনোদিন কুম্ভ মেলা হয়নি। তবে এবার ইতিহাস তৈরি করতে চলেছে পিনারাই বিজয়নের সরকার। আগামী বছরের শুরুতেই মালায়ালি রাজ্যে কুম্ভ মেলার আয়োজন হতে চলেছে। দক্ষিণ ভারতে এক প্রথম সারির সংবাদ মাধ্যম সূত্রে খবর, 2026 সালের 18 জানুয়ারি থেকে 30 ফেব্রুয়ারি পর্যন্ত কেরলের মালাপ্পুরামের তিরুনাভায়া নবমুকুন্দপুর মন্দিরে ভরতপুজ্জা মন্দিরের তীরে কুম্ভ মেলা আয়োজিত হবে। আসলে ভরতপুজ্জা মন্দির তীরে তিরুনাভায়া নবমুকুন্দ মন্দিরের ধারে এমনিতেই ঐতিহ্যশালী মামানাকাম উৎসব হয়। তাতে হাজার হাজার ভক্ত জমায়েত করেন। কুম্ভর মতোই এই মেলাও 12 বছর অন্তর অন্তর হয়। এবার সেটাকেই কুম্ভ মেলার আকার দেওয়া হচ্ছে। আয়োজন করা হবে পুণ্য স্নানেরও। পুরো বিষয়টি আয়োজনের দায়িত্ব গিয়েছে জুনা আখাড়ার ওপর। এই জুনা আখাড়া দেশের বৃহত্তম ধর্মীয় আখাড়াগুলির একটা। জুনা আখাড়ার প্রধান মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দ বনাম ভারতী জানিয়েছে, তাদের সংগঠনের নেতৃত্বে পুরো কুম্ভ মেলাটি আয়োজিত হবে কেরলে। তার কথায়, কেরলের ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্য বজায় আছে। কুম্ভ মেলার মতো ভারতীয় উৎসবে দীর্ঘদিন ধরে মাতোয়ারা হয় কেরলবাসী। সেই ঐতিহ্যকে
আরও এগিয়ে নিয়ে যাব। ঘটনাচক্রে মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দবনম ভারতী একটা সময় এসএফআই এর সঙ্গে যুক্ত ছিলেন। সম্ভবত তিনিই কেরলের বাম সরকারকে এই প্রস্তাব দিয়েছিলেন। অবশ্য পিনারাই বিজয়নের সরকার ইদানিং ভালোই ধর্মকর্মে মন দিয়েছে। কিছুদিন আগে সে রাজ্যে শবরীমালা মন্দিরকে ঘিরে আয়াপ্পান মহাসম্মেলন হয়ে গিয়েছে। এবার কুম্ভমেলা আয়োজন করবে কেরল। হাই নিউজ নেটওয়ার্ক। জল্পনার অবসান ঘটিয়ে কয়েক মাস আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন ক্যাটরিনা ভিকি। তারপর থেকেই দিন গোনা শুরু অনুরাগীদের। আর শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় সুসংবাদ দিলেন ভিকি। মা হলেন ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর জানালেন ভিকি কৌশল। শুক্রবার সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। পোস্টে লেখা, আমাদের জীবনে সবচেয়ে খুশির মুহূর্ত, সবচেয়ে প্রিয় ও খুশির জিনিস পৃথিবীতে এসেছে আজ। ওকে পেয়ে আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞ। কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা নেটিজেনদের। জানা গিয়েছিল অক্টোবরে সন্তানের জন্ম দেবেন তিনি। শুরু হয়েছিল নানা জল্পনা। একটি ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ক্যাটরিনার গর্ভাবস্থার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে ভিকি কৌশল জানিয়েছিলেন, সুখবর হলে আমরা আপনাদের সঙ্গে তা ভাগ করে নিতে পারলে খুবই খুশি হব। পরে সেপ্টেম্বরের শেষে খুশির খবর নিজেই সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। জানিয়ে দেন নভেম্বরে সে আসছে। বেবি বাম্পের ছবিও সেই সময় পোস্ট করেন ক্যাট। লেখেন, আমাদের জীবনের সবচেয়ে সেরা অধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, সন্তান জন্মের পর অভিনেত্রী মাতৃত্বকালীন বিরতি নেবেন। তিনি নিজের হাতে সন্তানের যত্ন নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এক্ষেত্রে সেভাবে বাইরের কারো সাহায্য নেবেন না। প্রসঙ্গত 2021 সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা। তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুমহল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের প্রেমটাও খানিকটা লুকিয়েই রেখেছিলেন। বিয়ে নিয়েও সেভাবে কাউকে কিচ্ছু জানাননি। দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বিয়ের পর কিছু বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হল না। হাই নিউজ নেটওয়ার্ক। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ। এবার ঘরে ফেরা বঙ্গকন্যার। তাকে স্বাগত জানিয়েছে গোটা শিলিগুড়ি। শুধু তাই নয়, শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সিএবি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ। এবার ঘরে ফিরেছেন বঙ্গকন্যা। তাকে স্বাগত জানাতে ইতিমধ্যেই উৎসবে মাতোয়ারা গোটা শিলিগুড়ি। 12:30 বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছিলেন রিচা। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সঙ্গে একটি হুডখোলা গাড়িতে শিলিগুড়ি শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। পরের দিন অর্থাৎ শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সিএবি। আগেই জানা গিয়েছিল সংবর্ধনার মঞ্চে রিচার হাতে সোনার তৈরি ব্যাট উপহার হিসেবে তুলে দেওয়ার ভাবনা রয়েছে সিএবির। এর আগে রাজ্য দল থেকে অবসর নেওয়ার সময় মনোজ তিওয়ারিকেও এমন উপহার দেওয়া হয়েছিল। ভারতীয় ক্রিকেটের আরও এক নক্ষত্র ঝুলন গোস্বামীর হাত দিয়ে সেই ব্যাট রিচাকে তুলে দেওয়া হতে পারে। রিচাকে যে সোনার ব্যাট দেওয়া হবে সেখানে সই থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীর। জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে সংবর্ধনা অনুষ্ঠানে। শনিবার সিএবির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। অনুষ্ঠানে থাকবেন সিএবির প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। শুক্রবার শিলিগুড়ি ফিরছেন রিচা। বাগডোগরা বিমানবন্দরে নামবেন বিশ্বজয়ী। তাকে স্বাগত জানাতে জমকালো আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। জাতীয় পতাকা লাগিয়ে হুডখোলা জিপে বিমানবন্দর থেকে বিশ্বজয়ীকে বাড়িতে আনবেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুধু তাই নয়, বাড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর মঞ্চে নাগরিক সংবর্ধনা, বিশেষ সংবর্ধনা দেবে শিলিগুড়ির পৌরসভাও। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশের চাকরি প্রস্তাব দেওয়া হয়েছে। রিচার বাবা
মানবেন্দ্র ঘোষ জানিয়েছে, রাজ্য সরকারের তরফে রিচাকে রাজ্য পুলিশের চাকরি দেওয়ার একটা প্রস্তাব এসেছে। কি চাকরি, কি পদ, সেটা এখন অজানা। এই প্রস্তাব রিচা গ্রহণ করবে কিনা তা জানা নেই এখনো। তবে ছোটবেলা থেকেই সেনা ও পুলিশে আগ্রহী ছিলেন বিশ্বজয়ী ব্যাটার রিচা ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।